সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। ক্যান্সার শব্দটি শুনলেই আমরা সকলেই আটকে উঠি এবং ধরেই নেই হয়তোবা জীবনটা এখানেই থমকে গেল। তবে ক্যান্সার মানে কি মৃত্যু? দর্শক, ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এখন আমাদের দেশেই সম্ভব এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি হেড নেক ক্যান্সার এবং থাইরয়েড ক্যান্সার। কি করে আমরা এটিকে সুনির্দিষ্টকরণ করতে পারি এবং চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলোই বা কী কী? দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হাসানুল হক নিপুণ, যিনি নাক কান গলা বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24কে এবং টিম ফার্মাসিউটিক্যালসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং চ্যানেল 24-এর দর্শকদের প্রতি রইল আমার অফুরন শুভেচ্ছা। স্যার, এই যে আমরা হেড নেক ক্যান্সার কিংবা থাইরয়েড ক্যান্সার নিয়ে আজ কথা বলছি, হেড নেক বিষয়টি তো অনেক বড় একটি পরিধি। আপনার কাছে নিয়মিত রোগীরা আসছে এবং ক্যান্সার শনাক্ত হচ্ছে, তো কোন কোন জায়গাগুলোতে ক্যান্সার হবার ঝুঁকি রয়েছে হেড নেক এবং থাইরয়েড সংক্রান্ত? আচ্ছা, আপনি সুন্দর একটি টপিকস সিলেক্ট করেছেন। ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের দেশে ক্যান্সারের শনাক্তের হার বেড়ে গিয়েছে, সেই সাথে সাথে হেড নেক রিজনেও ক্যান্সার বেড়ে গিয়েছে। আপনি জেনে থাকবেন হয়তো আমাদের টোটাল বডির যত ক্যান্সার আছে তার 30 থেকে 35% ক্যান্সার আমাদের এই হেড নেক রিজনে হয়। তো হেড নেক রিজনের ক্যান্সারটা একটা ভাস্ট চ্যাপ্টার। তো আমি সুবিধার জন্য, আমাদের দর্শকদের, সাধারণ দর্শকদের সুবিধার জন্য আমি এটাকে সিম্পলিফাই করে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো প্রথমে আসি যে আমাদের হেড নেক রিজনে কী কী ক্যান্সার হতে পারে। তো আমি যদি নিচ থেকে আসি, আমাদের ঘাড়ের নিচ থেকে আসি, তাহলে আমাদের ফার্স্ট আসে আমাদের গলার সামনে যে থাইরয়েড মেন ক্যান্সার। রিসেন্টলি প্রচুর থাইরয়েড পেশেন্ট আসতেছে এবং থাইরয়েড ক্যান্সারের রেটটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। দেন আমাদের ঘাড়ের দুই পাশে অনেক লসিকার গ্রন্থি আছে। আমাদের হেড নেক রিজনে মোর অ্যাবাউট 750 লসিকার গ্রন্থি রয়েছে। এগুলোকে আমরা লিম্ফ নোড বলি। এই লিম্ফ নোডগুলোর ক্যান্সার হচ্ছে, এবং এই লিম্ফ নোডগুলোর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বডির অন্য কোথাও যদি কোনো ক্যান্সার হয়, আমাদের নাক কান গলার কোনো রিজনে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে ফার্স্ট অ্যাপিয়ার করে এই নেক নোডে। অথবা আমাদের যদি বডির নিচে, আমাদের নেকের নিচে যদি অ্যাবডোমেনও যদি কোনো ক্যান্সার হয়, তাহলেও সেটা প্রথম প্রেজেন্ট করে আমাদের ঘাড়ে একটা ফুলা নিয়ে বা দলা নিয়ে, সেটাকে আমরা মেটাস্টেটিক ক্যান্সার বলি। তারপর আমরা যদি আরেকটু পরে যাই, আমাদের মুখের চোয়ালের নিচে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, যেটা থেকে আমাদের লালা নিঃসৃত হয়, সেই গ্ল্যান্ডেরও ক্যান্সার হতে পারে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড ক্যান্সার। আরেকটু উপরে আসলে আমাদের প্যারোটিড রিজন আছে, সেই প্যারোটিডের ক্যান্সারের হারটা বেশি, এবং প্যারোটিডের ক্যান্সারটা একটু ইলার্লি হয়, 6 to 5 ডেকেড, মানে আফটার 60s হয়। দেন হচ্ছে সবচেয়ে বেশি ক্যান্সার আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি ক্যান্সার। আমরা ওরাল ক্যাভিটিটাকে টোটাল 7টা সাবসাইটে ভাগ করি, এবং এক একটা সাবসাইটে এক এক ধরনের ক্যান্সার। যেমন এর মধ্যে আমি কয়েকটা বলছি, লিপসে ক্যান্সার হতে পারে, তারপর আপনার টাঙে ক্যান্সার হতে পারে, আমাদের বাক্কাল মিউকোসে ক্যান্সার হতে পারে। এরকম আমরা 7টা রিজন, এবং প্রত্যেকটা রিজনেই ক্যান্সার হয়, এবং সবচেয়ে বেশি ক্যান্সার হচ্ছে আমাদের টাং এবং বাক্কাল মিউকোসে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে আপনি জানেন পান, সুপারি, সিগারেট, জর্দা এবং গুল ইউজ করার যে প্রবণতা, এই কারণে আমাদের ওরাল ক্যাভিটি ক্যান্সার বেড়ে যাচ্ছে। তারপরে আমাদের গলার আরেকটু নিচের দিকে, যেটাকে আমরা হাইপোফোরিংস বলি, সেখানে আমাদের যে টনসিলার রিজন আছে, সেখানে ক্যান্সার হতে পারে। সবচেয়ে আরেকটি জিনিস, যারা ধূমপায়ী তাদের যেটা বেশি ক্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ল্যারিংসের ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, অর্থাৎ আমরা যেটাকে ভয়েস বক্স বলি, আমরা যে কথা বলি, যে ষড়যন্ত্র, সেটার ক্যান্সার আমাদের দেশে ইদানিং অনেক বেশি পাচ্ছি আমরা। তারপরে আমাদের যদি আমি এদিকে আমাদের গলার বাইরে আমি যদি আসি, আমাদের নাকেও আমাদের অনেক ক্যান্সার হয়। এটা সম্বন্ধে অনেকে জানে না, অনেকে বুঝেই না যে নাকের ভিতরে ক্যান্সার নিয়ে আসে। সেটা আমাদের নেজাল ম্যালিগনেসি, সাইনোনেজাল ম্যালিগনেসি, অথবা আমাদের নাকের যে কুঠুরি আছে, আশেপাশে প্রকোষ্ঠ আছে, যে সাইনাসগুলো আছে, সেখানে ম্যালিগনেসি হতে পারে, সেটাকে আমরা সাইনোনেজাল ম্যালিগনেসি বলি। অথবা তারও একটু উপরের দিকে আমরা যে গ্রানটা পাই, আমাদের যে নার্ভটা আছে, অলফ্যাক্টরি নার্ভ, সেখানে ক্যান্সার হতে পারে, সেটা আমরা অলফ্যাক্টরি নিউরোব্লাস্টোমা বলে থাকি। আর তাছাড়া আরও বিভিন্ন আননেমড অনেক ক্যান্সার হয়, কিন্তু সেগুলো একটু আনকমন, বাট কমনের মধ্যে এগুলো। আবার আমরা যদি নাক কান গলা ওভারঅল চিন্তা করি, আমাদের কানেও অনেকের ক্যান্সার হয়, কানেও অনেকে ক্যান্সার নিয়ে আসতেছে, এটার রেটও কম নয় আর কি। তার মানে অসংখ্য ধরনের ক্যান্সারের সমন্বয়ে নাক কান গলা এবং থাইরয়েড ক্যান্সার। স্যার, এত ব্যক্তি যে এই ধরনের ক্যান্সারগুলোতে আক্রান্ত হচ্ছে, যেমন আপনি বলছিলেন যে অনেক বেশি রোগী পেয়ে থাকছেন, কি কারণে এত ব্যক্তি এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে? আসলে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের যে ক্যান্সারগুলো আছে তার মাঝখানে আরেকটা ক্যান্সার আছে, যে আমাদের স্কিন ক্যান্সার, যে আমাদের যে এক্সপোজ পোর্শনটা হেড নেকের,
এই রিজনে স্কিন ক্যান্সার, যদিও আমাদের এশিয়ান এই রিজনে স্কিন ক্যান্সারের হার কম, ইউরোপে এই রেশিওটা বেশি এবং এদের ফার্স্ট 1 নম্বর ক্যান্সার হচ্ছে স্কিন ক্যান্সার। রিসেন্টলি আমি ইউরোপের পোল্যান্ডের একটি ক্যান্সার সেন্টার 2 মাসের ট্রেনিং করে আসি, তো ওখানে ওদের 1 নম্বর ক্যান্সার হচ্ছে স্কিন ক্যান্সার। তো ওদের ওইখানে স্কিনের যে মেলানোসাইটটা কম থাকে সেজন্য ওদের এই ক্যান্সার হয়, কিন্তু আমাদের এশিয়া, ইন্ডিয়া এবং বাংলাদেশ সাবকন্টিনেন্টে আমাদের ওরাল ক্যান্সারের হারটা বেশি। এটার একমাত্র কারণ হচ্ছে স্মোকিং এবং হচ্ছে পান সুপারি, সাদা পাতা, জর্দা এবং যারা গোল ইউজ করে এবং পোর ওরাল হাইজিন, যারা মুখের ওরাল হাইজিনটা ঠিকমতো মেনটেন করে না, সে কারণে আমাদের মুখের ক্যান্সারগুলো বেশি। এবং থাইরয়েডের ক্যান্সারটা এটা হচ্ছে অ্যাকচুয়াল কজ ইজ নট নোন, এখনও জানা যাচ্ছে না। যে তবে ধারণা করা হচ্ছে যে একটু জেনেটিক কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে এবং আমাদের যে ডিএনএ আছে, ডিএনএতে যদি পরিবর্তন হয় তাহলে আমাদের থাইরয়েড ক্যান্সার হচ্ছে। তাছাড়া যে আর্লি এজে, চাইল্ডহুড এজে যদি কারো রেডিয়েশন এক্সপোজার থাকে অথবা আয়রন ডিফিসিয়েন্সি থাকে, এসব কারণে আমাদের থাইরয়েড ক্যান্সার হতে পারে। নিশ্চয়ই, তার মানে থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি অনেক মাত্রায় বেশি এবং নানা জটিলতার কারণে এটি হয়ে থাকে। একটু স্যার জানবো থাইরয়েড ক্যান্সার হয়েছে কিনা। থাইরয়েড ক্যান্সারটি তো বর্তমানে খুব বেশি একটি প্রচলিত ক্যান্সার, কি করে একজন ব্যক্তি বুঝবেন? প্রথমে থাইরয়েড ক্যান্সার বোঝার প্রাথমিক ধাপ হচ্ছে প্রথমে রুগী তার গলায় অথবা আমাদের যে ঘাড়ে যে লসিকার গ্রন্থির কথা বলে সেখানে একটা ফুলা নিয়ে আসবে, একটা দলা অথবা ফুলা, এবং সেটা খুব শর্ট হিস্ট্রি দেবে যে 3 মাস 5 মাস অথবা আরও কম হিস্ট্রির মধ্যে আমার এখানে একটা ফুলা হচ্ছে এবং এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, অথবা আমার এখানে ছোট ফুলা কিন্তু আমার ঘাড়েও এখানে ফুলে যাচ্ছে, আমার এখানে ব্যথা করতেছে, ফুলাটা প্রথমে ছোট ছিল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এই ধরনের যখন সিমটম চলে আসবে তখন আমরা ধরে নিতে পারি যে এটা ক্যান্সারের দিকে আছে। কারণ থাইরয়েডের শুধু ক্যান্সারই না, থাইরয়েডের ক্যান্সার বাদেও কিছু বিনাইন ডিজিজ আছে যেটাকে আমরা গয়টার, নোডুলার গয়টার বলি, সেগুলা ফুলাটা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক দিন পর্যন্ত যাবে কিন্তু কোনো সমস্যা হবে না, যেটাকে আমরা প্রচলিত ভাষায়, গ্রাম বাংলার ভাষায় গ্যাগ রোগ বলে থাকি। কিন্তু ক্যান্সারটার প্যাটার্নটা আলাদা এবং ক্যান্সার এখানে 4 থেকে 5 ধরনের ক্যান্সার হয় এবং ক্যান্সার হলে ক্যান্সারের ঝুঁকিটা বেশি, মারাত্মক এটার ইফেক্টটা বেশি। সেজন্যই আমরা বাঙালিরা আমরা লাস্ট স্টেজ না আসা পর্যন্ত আমরা কোনো কিছুকে প্রাধান্য দিই না। প্রথমে যখন একটা ফুল আসে, গ্রামের লোকজন আমরা কবিরাজ, হোমিওপ্যাথি বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করি। এখন এটা যখন একদম লাস্ট স্টেজে তখন আমাদের কাছে আসে, তখন দেখা যায় যে স্টেজ 4 হয়ে গেছে, লিম্ফ নোড মেটাস্টেসিস হয়েছে অথবা ডিস্টাল অন্য কোথাও মেটাস্টেসিস হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এটা ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়। তো একটা আর্লি স্টেজে যখন ফুল আসে তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করি। ফার্স্ট ইনভেস্টিগেশন আমরা একটা এখান থেকে একটা এফএনএসি করি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করি, একটা আলট্রাসাউন্ড করি, কিছু হরমোন প্রোফাইল টেস্ট করি, টেস্ট করে আমরা বুঝতে পারি যে এটা ক্যান্সার অথবা বিনাইন ডিজিজ। যদি ক্যান্সার হয় তাহলে এটা আর্লি ট্রিটমেন্টে যেতে হবে। এবং শরীরের যত ধরনের ক্যান্সার আছে সবচেয়ে ভালো ক্যান্সার হচ্ছে থাইরয়েডের ক্যান্সার, বিকজ এটা যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং যে ট্রিটমেন্টটা আমরা আর্লি করতে পারি তো এটা সার্ভাইভাল রেট 100%। আর্লি স্টেজে যদি আমরা এটাকে কমপ্লিট কিউর করে অপারেবল যদি হয় তাহলে অপারেশন করে আমরা রেডিওয়েডিন অ্যাবলেশন দিই, অ্যাবলেশন দেওয়ার পরে ফলো আপ করতে থাকি আমরা, কিন্তু এটার রেজাল্ট মানে এক্সিলেন্ট, খুবই ভালো। এবং এটা নিয়ে রুগীদের ঘাবড়ানোর কিছু নেই যে আমার ক্যান্সার হয়েছে মানে আমার চিকিৎসা নেই, কিন্তু একটু প্রাথমিক পর্যায়ে আমাদের কাছে আসতে হবে। তার মানে এটি প্রাথমিক অবস্থা শনাক্ত হলে 100% কিউরেবল, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে স্যার কতজন প্রাথমিক অবস্থা চিকিৎসকের কাছে যায়? দেখা যাচ্ছে অসংখ্য ব্যক্তিরা নানা ধরনের এই ধরনের জটিলতাগুলো নিয়ে লিম্ফ হয়েছে বা ফুলে গিয়েছে, এই ধরনের জটিলতা নিয়ে অপচিকিৎসকের কাছে যাচ্ছেন, নিজেরাই ওষুধ খাচ্ছেন ব্যথা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে সচেতনতাটাই জরুরি। আমাদের যারা আমরা মানে ঢাকা শহর বা আরবান রিজনে থাকে তারা হচ্ছে আপনার যারা একটু কনসাস, তারা একটু মানে গলার সামনে ফুলা অথবা নেক টুট থাকলে তারা একটু কসমেটিক্স পারপাসে হলেও আমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে ওরিড হয়ে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। বাট যারা গ্রাম অঞ্চলে থাকে, যারা এখনও চিকিৎসার যে মানে অ্যাকচুয়াল বার্তাটা যাদের কাছে যায় না, তারা এরকম ফুলা নিয়ে দীর্ঘদিন বসে থাকে, ভাবে যে এটা হয়েছে এমনি চলে যাবে, তারা কবিরাজের কাছে যায়, গিয়ে ঝাড়ফুঁক নেয় অথবা তারা হোমিওপ্যাথির চিকিৎসা নেয়। এরকম করতে করতে তারা কালক্ষেপণ করতে করতে একটা পর্যায়ে যখন একদম সিভিয়ার স্টেজে চলে আসে, যখন দেখা যায় তার গলার চামড়া ধরে গেছে অথবা শরীরের অন্য কোথাও চলে গেছে, যখন তার খেতে সমস্যা হচ্ছে, একদমই খেতে পারছে না, তখন আমাদের কাছে যায়। অ্যাকচুয়ালি ওই সময় দেখা যায় যে আমাদের যে ঘাড়ে যে মেজর ভেসেলগুলো আছে, যখন এই টিউমারটা যখন মেজর ভেসেলগুলো ধরে ফেলে, আর্টারি এবং ভেন যখন ধরে ফেলে, যখন আমরা এটা সেপারেট করতে পারি না, তখন দেখা যায় যে আমরা মানে অপারেশন করেও আমরা রুগীকে কোনো বেনিফিট দিতে পারি না, সেক্ষেত্রে আমরা রুগীকে মানে ফেরত দিতে বাধ্য হই। কিন্তু তারা যদি সচেতন হয়ে যদি আর্লি স্টেজে চলে আসে তাহলে এটা মানে তাদের জন্য মানে ট্রিটমেন্ট পসিবল এবং তারা সম্পূর্ণ নিরাময় হতে পারে। একদমই
সেক্ষেত্রে স্যার চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে আমাদের দেশে? চিকিৎসা পদ্ধতি আমাদের বাংলাদেশে এখন বিশেষ করে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের যে প্রোটোকল এবং যে চিকিৎসা ব্যবস্থা সেটা সবই আমাদের রয়েছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের পপুলেশন, হিউজ পপুলেশন, মানে ইউ ক্যান্ট ইমাজিন যে আমাদের এই ছোট্ট দেশে মোর দ্যান 18 crores পিপল এবং এই থাইরয়েডের রুগীও অনেক বেশি। তো এর ফলে দেখা যায় যে যারা আসে আমাদের যে ওয়ার্কলোড, আমরা যারা ম্যান পাওয়ার আছি আমরা তাদেরকে খুব র্যাপিডলি আমরা অ্যাডমিশন করে অপারেশন করে যে ছেড়ে দেবো এই ফ্যাসিলিটিসটা আমাদের মানে গভর্নমেন্ট সেক্টরে কম, বিশেষ করে আমাদের বিএসএম অথবা নাক কান গলা ইনস্টিটিউট ঢাকা মেডিকেলে আপনি গেলে দেখবেন যে রুগীর প্রচুর সিরিয়াল। তো এই জন্য এখানে দেখা যায় যে একটু ভর্তি হতে জটিলতা লাগে, একটু সময় লাগে, সময় সাপেক্ষ। কিন্তু তারা যদি সঠিক সময় আসে তাহলে আমরা চেষ্টা করি যে যেসব পেশেন্টগুলো ক্যান্সার পেশেন্ট তাদেরকে আগে ভর্তি করে আগে অপারেশন করে ছেড়ে দিতে। আমরা বিনাইন ডিজিজে যে ক্যান্সার ডিজিজটাকে প্রাধান্য দেওয়া বেশি, কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় আসতে হবে। সেক্ষেত্রে স্যার কোন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন তারা? বিষয়গুলো নিয়ে তো অনেক কালক্ষেপণ করেন কিংবা বিভিন্ন চিকিৎসকের কাছে দ্বারপ্রান্তে ঘুরতে থাকেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা দেশের প্রতি ভরসা রাখতে পারছে না, দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসা করতে যাচ্ছে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে তো প্রত্যেকটা মুহূর্ত অনেক জরুরি। যেমন আপনি বলছিলেন যে প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে 100% কিউরেবল, কিন্তু যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসকের কাছে ঘুরতেই থাকেন শুধু, কিংবা দেখা যায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে গিয়ে অনেকটা সময় ক্ষেপণ করে ফেলেন, তাহলে তো জটিলতার পরিমাণ বাড়তেই থাকবে। তো প্রথমে যখন এই ধরনের সমস্যা দেখা দেবে তখন আমাদের পেশেন্টদের রিকোয়েস্ট করবো উচিত যে তারা একজন নাক কান গলা বিশেষজ্ঞ অথবা সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞর কাছে গিয়ে তারা ফার্স্টে কিছু ইনভেস্টিগেশন করে যাতে তাদের রোগটা আর্লি ডায়াগনোসিস হয়। যদি ডায়াগনোসিসটা আর্লি হয় তাহলে আমরা পরবর্তী ট্রিটমেন্ট চলে যেতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের তাকে সম্পূর্ণ সুস্থতা দেওয়াটা আমাদের পক্ষে পসিবল হবে। সেজন্য মানে আর্লি আসতে হবে এবং তাকে সঠিক জায়গায় যেতে হবে। তাকে বুঝতে হবে যে আমার এই সমস্যা হচ্ছে, কার কাছে যাব। কোয়াক হোমিওপ্যাথিদের কাছে না গিয়ে খুব দ্রুততার ভিত্তিতে একজন বিশেষজ্ঞ নাক কান গলার কাছে আসতে হবে। একদমই স্যার, যেতে চাই আপনি যেমনটি বলছিলেন ধূমপান, মদ্যপান কিংবা তামাকজাত দ্রব্য সেবন ওরাল ক্যান্সারের অন্যতম কারণ, এবং আমরা সেটা বারবারই সচেতন করতে চাই দর্শকদের। অনেকের পান খাওয়ার, গুল খাওয়ার কিংবা জর্দা খাওয়ার প্রবণতা আমাদের দেশে রয়েছে, এবং এতে করে দেখা যাচ্ছে অসংখ্য ব্যক্তি কিন্তু ওরাল ক্যান্সারে ভুগছে। ওরাল ক্যান্সার হয়েছে কিনা, কী কী ধরনের উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি বুঝবেন? আমাদের দেশে ওরাল ক্যান্সারের একমাত্র বলবো না, মানে প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর ধূমপান, এবং আমার গ্রামাঞ্চলের যাদের মেয়েরা আছে বা মহিলা আছে তারা হচ্ছে রেগুলার অনেক মানে পান এবং সুপারি খায় এবং এটা দীর্ঘ সময় তারা মুখে রেখে দেয়। এবং গ্রামাঞ্চলে অনেকে আছে যে তারা গুল ব্যবহার করে, গুল অথবা সাদা পাতা মুখে অথবা জিহ্বায় একটা জায়গায় নিয়ে অনেকক্ষণ রেখে দেয়। তো এটা যখন দীর্ঘদিন 10 বছর 15 বছর এরকম ইউজ করে তখন আমাদের মুখের ওরাল ক্যাভিটিতে এটা মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে এটা ক্যান্সারের দিকে যায়। তো সেক্ষেত্রে আমাদের দেশের আমাদের বাক্কাল মিকোজা অথবা আমাদের গালের ভিতরের যে অংশটা আছে নরম অংশ, সেই অংশের ক্যান্সারের হার বেশি এবং জিহ্বার ক্যান্সারের হার বেশি। তো এটা আমরা কীভাবে বুঝবো? যে এখন প্রথমে একটা ক্ষত অথবা একটা ঘায়ের সৃষ্টি হবে, যেটা 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এটা ভালো হচ্ছে না, নর্মাল চিকিৎসায় ভালো হচ্ছে না অথবা এমনিতেও ভালো হচ্ছে না, তখন দেরি না করে দ্রুত আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে। তখন আমরা সেক্ষেত্রে কিছু মেডিকেল ট্রিটমেন্টে, যদি মেডিকেল ট্রিটমেন্টের রেসপন্স না করে তাহলে আমরা ওখান থেকে একটু টিস্যু নেই, একটু মাংস একটু নিয়ে একটু রস নিয়ে আমরা সেটা পরীক্ষা করি, এবং পরীক্ষা করার পরে যদি এটা ক্যান্সার ডায়াগনোসিস হয়, এক্ষেত্রেও আমরা যদি আর্লি আসতে পারি এবং আর্লি যদি স্টেজ 1-এ থাকে তাহলে এক ধরনের চিকিৎসা এক ধরনের প্রগনোসিস, এবং স্টেজ 4 হয়ে গেলে এক ধরনের প্রগনোসিস। স্টেজ 1-এ আসলে এক্ষেত্রেও আমরা যদি কমপ্লিট সার্জারি করে তার পরবর্তীতে যদি তার এদিকে লসিকা গ্রন্থিতে যদি মেটাস্টেসিস থাকে তাহলে আমরা নেক নোড মানে সার্জারি করি। সার্জারি করার পর তাকে রেডিওথেরাপি দিলে এক্ষেত্রেও আপনার 100% কিউর পসিবল। বাট আমাদের দেশে মানে এরা একদম যখন না খেতে পারে স্টেজ 3-4-এ চলে আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার সার্জারিটাও এক্সটেন্সিভ লাগতেছে, পরবর্তীতে তার কোমরবিডিটি মানে কোমরবিডিটির হারও বেড়ে যাচ্ছে এবং ট্রিটমেন্ট কস্ট বেড়ে যাচ্ছে, পরবর্তীতে রেডিওথেরাপি লাগতেছে, এই ধরনের সমস্যা হচ্ছে। তো কারো যদি মুখে অথবা গলায় ঘা থাকে এবং সেটা যদি অল্প সময়ের মধ্যে ভালো না হচ্ছে, 14 দিন অথবা 3 সপ্তাহের মধ্যে যদি ভালো না হচ্ছে, তা দ্রুত চিকিৎসকের পরামর্শ আমরা নিব। আরেক ধরনের ক্যান্সারের কথা আমি বলছিলাম, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, যেটার হারও আমাদের দেশে বেশি। সেটার ফার্স্ট আপনার সিমটম ব্যাপার করবে তার ভয়েস চেঞ্জ আসবে, কথা বলতে স্বরের সমস্যা। তো অনেকে মনে হয় যে এটা ঠান্ডা কাশির কারণে আমার স্বরের সমস্যা হচ্ছে, কিন্তু তার যদি হিস্ট্রি থাকে, ধূমপানের হিস্ট্রি থাকে, তার পান খাওয়ার হিস্ট্রি থাকে, অথবা তার বয়স যদি আপনার 50 অ্যাবভ হয় এবং এই ধরনের যদি ভয়েস চেঞ্জ হয়, তাহলে 2-1 সপ্তাহ পরে আমাদের দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন আমরা এক ধরনের পরীক্ষা আছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, এটা করে ভোকাল কর্ড বা
আমরা ল্যারিংসটা এক্সামিনেশন করি, সেখানে যদি ঘা পাই বা কোনো ক্ষত পাই সেখান থেকে আমরা মাংস নিয়ে মাংস পরীক্ষা করি, এবং মাংস পরীক্ষা যদি ক্যান্সার হয় এক্ষেত্রেও স্টেজ 1-2 যদি আসে, আর্লি ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে আমাদের খুব অল্পতেই সমস্যা হয়। কিন্তু যদি 3-4-এ চলে আসে সেক্ষেত্রে আমাদের সার্জারিও এক্সটেন্সিভ লাগে এবং পরবর্তী রেডিওথেরাপিও অনেক দীর্ঘ তার সাইকেল মানে দিতে হয়। কণ্ঠস্বরের পরিবর্তন ভোকাল ক্যান্সারের অন্যতম একটি প্রধান উপসর্গ। ইয়েস। কারো যদি কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যায়, দীর্ঘদিন 2 সপ্তাহের বেশি থাকে, অবশ্যই সুনির্দিষ্ট সময়ের মাঝে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং পরীক্ষা করানো জরুরি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্যার আমরা লক্ষ্য করি যারা রাজনীতিবিদ উচ্চস্বরে কথা বলছেন কিংবা যারা শিক্ষক, যারা উপস্থাপক, তাদের ক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তনগুলো অনেক বেশি পরিলক্ষিত হয়। এর বাইরেও যদি কারো কণ্ঠস্বরের পরিবর্তন হয় তবে কখনোই কালক্ষেপণ নয়। হ্যাঁ। একটু জানতে চাইবো যে স্যার, হেড নেক কিংবা থাইরয়েড ক্যান্সারে যারা আক্রান্তের ঝুঁকিতে, তারা কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারে, কতটুকু সচেতনতার জায়গা আমাদের বৃদ্ধি করা প্রয়োজন? আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। প্রথমে হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে মানে আমাদের কোন কোন খাদ্যাভ্যাস বা কি খেলে আমাদের কি সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট অফ অল আমি যদি নিজেকে সুরক্ষিত দিই তাহলে আমাদেরকে ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকতে হবে, পান সুপারি জর্দা এগুলো থেকে বিরত থাকতে হবে। স্পাইসি ফুড, আমাদের বাঙালি বা এশিয়ান সাবকন্টিনেন্টের দিকে স্পাইসি ফুড অনেক কনজিউম করে, স্পাইসি ফুড আমরা অ্যাভয়েড করবো। দেন আমাদের ওরাল হাইজিনটা ঠিকমতো আমাদের মেনটেন করতে হবে। আমাদের যদি দাঁত এবং মুখ এবং মুখগহ্বরে কোনো ক্ষত, তাহলে আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হব এবং সেটা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেব। তো আমার প্রতিরোধের প্রথম কারণ হচ্ছে যে আমরা খাদ্যাভ্যাস এবং আমাদের যে দৈনন্দিন যে চলাফেরা, আমাদের যে ডেইলি রুটিন, এটাকে একটু চেঞ্জ করতে হবে। আমাদের এক্সারসাইজ করতে হবে পরিমিতভাবে, এবং আমাদের মোর সাইট্রাস ফুড এবং ফ্রেশ ফুড এবং সিজনাল ফুড খেতে হবে। এগুলো খেলে আমরা কিছুটা প্রতিরোধ হব। এগুলো বাদেও কারো কারো কিছু জেনেটিক চেঞ্জের কারণে আপনার ক্যান্সার হতে পারে, সেটা নট প্রিভেন্টেবল, সেটা মানে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, বাট মানে এটা কোনো কিছু দিয়ে প্রিভেন্ট করা পসিবল নয়। যেহেতু প্রিভেন্ট করা পসিবল না, তাই আমরা সতর্ক হতে পারি। এবং যদি পরিবারে কারো এই ধরনের ক্যান্সার থেকে থাকে, তাদের আপনি কতদিন পর পর একটু পরীক্ষা করে শনাক্তকরণ করার পরামর্শ দেবেন? কিছু কিছু ক্যান্সার আছে যে আপনার জেনেটিক মানে বংশ পরম্পরায় ক্যান্সার হতে পারে। এই ধরনের মধ্যে থাইরয়েডের এক ধরনের ক্যান্সার আছে, এটা যদি তার পরিবারের কারো থাকে, বাপ মা দাদা দিদি, তাহলে তার হতে পারে। তো এই জন্য আমরা স্ক্রিনিংটা আমরা ঠিকভাবে করব। তো আমরা এটা হচ্ছে 6 মাস পর পরে একজন ডাক্তারের পরামর্শ শরণাপন্ন হয়ে আমরা রুটিন যে ইনভেস্টিগেশনগুলো আছে, অথবা থাইরয়েড প্রোফাইল যে পরীক্ষাগুলো আছে, একটা আলট্রাসাউন্ড করলাম অথবা হরমোন পরীক্ষাটা করে দেখলাম যে আমার সব কিছু রেঞ্জের মধ্যে আছে কিনা, এটা করাটা খুবই জরুরি। কিন্তু আমাদের দেশের মানে চিকিৎসা ব্যয় বহন করা অনেকের জন্য পসিবল হয় না, এই জন্য আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা এটা পারে না। বাট তাদের সেলফ লার্নেড হতে হবে এবং তাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে। যে সচেতন হওয়ার বিকল্প কিছু নেই। এবং আমাদের দেশে অসংখ্য সরকারি হাসপাতাল রয়েছে, তারা চাইলে স্বল্প মূল্যে সেগুলোতে খরচ বহন করতে পারে, এবং সেক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই, বারবারই আসে। কারণ ফার্স্ট স্টেজে যদি ধরা পড়ে হয়তো বা খরচের পরিমাণ অনেকাংশে কমে আসে। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।